কন্টেন্ট ক্রিয়েশনের একটা বদনাম আছে, যেখানে কেউ টানা টিকে থাকতে পারে না। এক সময় দেখা যাচ্ছে এঙ্গেজমেন্ট কম কন্টেন্টে, তখন আমি একটু যে কি ব্যাপার, আমারও কি দিন শেষ হয়ে আসলো না, ঠিক এরকম একটা ফেজ যখন যাচ্ছিল, ওই সময় আমি বড়লোক ভাবিকে নিয়ে আসি। And the arrival of Habina. এসি নাই, এত বড় স্টুডিও, অথচ একটা এসি নাই, এত গরম কেন? কোনো ইস্যু হলে এটার যে কোথাও যে একটা হেল্প পাবো, এই জায়গা নাই। আমার সাথে যেরকম কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা মান্থলি 50 lakhsও আর্ন করেছে। আন্টি উনি হসপিটালের বেডে শুয়ে আমার ভিডিও দেখছে। Hello Shams, welcome to the other side. হাই। I'm so glad যে তুমি আসছো। আমি কোনোদিন ভাবি নাই যে আমার সাথে তোমার সামনাসামনি এত মজা করে দেখা হবে। আর ফার্স্ট অফ অল সরি, আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। নো প্রবলেম, নো প্রবলেম। না প্রবলেম একটা আছে। যদি তুমি কখনো কোনো এরকম একটা রিল বানাও যেটাতে একটা শোতে গেছো, হোস্ট দেরিতে আসছে, ওকে ভেঙ্গাও, তাহলে সবাই জানবে এটা আমি এ পর্যন্ত যত শোতে গেছি হোস্ট দেরিতে আসছে। সো নেক্সট যদি কোনোটা বানাও, আমি এখনই সবাইকে বলে দিচ্ছি তাহলে এটা আমি। মানে একটা ভালো দিক হচ্ছে যে আপনি সবচেয়ে কম লেট করেছেন। সত্যি? বাকিটা তো আমাকে 2-3 ঘন্টাও বসে। তুমি যদি আন্টির কথা না বলতে, আন্টি ওয়েট করবে, তাহলে আমি হয়তো একটু দেরি করতাম। আচ্ছা, থ্যাংক গড। আমার ফুড পয়জন হয়েছে। না, শিল বি ফাইন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে এখন একটা বলো ফার্স্টে যে তোমার যে কন্টেন্ট ক্রিয়েশন যে কাজটা, এটা তো আমরা কখনো ছোটবেলায় ভাবিই না যেটা দিস ক্যান বি আ প্রফেশন, তাই না? এক্স্যাক্টলি। তুমি আমাকে বলতো তোমার প্রথম আপলোড যেটা তোমার পার্সোনাল প্রোফাইলে ছিল নাকি ফার্স্ট আপলোড পেজ খুলছিল কি ভেবে? 2018 একটা পেজ খুলেছিলাম, মানে লেখালেখি করতাম, এমনি স্ট্যাটাস দিতাম, ছবি টবি পোস্ট করতাম, পরে যা লিখতাম সেটা নিয়ে হয়তো পরে দিয়ে ভিডিও বানিয়েছি। তো আমার হাজবেন্ডের আইডিয়া ছিল এটা, যে যা লিখতে চাই ভিডিও করে দেখো তো। মানে আসলে আমি বলি কি হয়েছে, আমি না ভিডিও বানাই আমার ফোনের গ্যালারিতে সেভ করে রাখতাম। সেই ভিডিওগুলো আমার আম্মু দেখতো, আব্বু দেখতো, হাজবেন্ডও দেখতো, তো ওরা খুব মজা পেতো। তো এরকম দেখা যাচ্ছে একটা ভিডিও বানাইছি, তো আমার হাজবেন্ড দেখে বলতো সেটা দিয়ে দাও তো ফেসবুকে, দেখবে সবাই মজা হবে। তখন আমার পেজে কোনো তেমন ফলোয়ার্সই নাই, 3-4টা ফলোয়ার্স, এরকম সব ফ্রেন্ডসরাই, রিলেটিভস, পরিচিতরাই। তো দিয়ে দেখি যে অনেক অচেনা মানুষও লাইক দেয়, কমেন্ট দেয়। তো ওগুলো দেখে দেখে আবার মজা পাচ্ছি যে আরে এত এরা কারা, এত ভালো ভালো কমেন্ট করছে। তো ওদের থেকে, ওদের কমেন্টে ইন্সপায়ার্ড হয়ে আরো ভিডিও দেওয়া, দিতে দিতে আজকে এই পর্যায়ে। একদম প্রথমটা কি নিয়েছিল? তখন তো স্ন্যাপচ্যাটের ওইসব ফিল্টার টিল্টার ছিল না তখন। না, তখন ডাইরেক্ট তুমি ছিলে। হ্যাঁ, ওয়াও, কি ছিল বলতো কন্টেন্টটা তখন? কন্টেন্টটা এরকম ছিল যে ওই যে অনেক সময় দেখা যায় না যে পাত্র দেখার সময় আমরা কি কি দেখি, এরকম একটা সাবজেক্ট নিয়ে আমি কন্টেন্টটা বানিয়েছিলাম। যে একটা আন্টি টাইপের সেজে আমি হয়তো বলতেছি ছেলের মাথায় চুল নাই, ছেলে সেই এরকম অনেক দোষ ধরি না আমরা, বা বিয়েতে দেখা গেল বলতেছি মেয়েকে এত কম গয়না দিচ্ছে, এই টাইপের একটা কন্টেন্টই আমি দিয়েছিলাম। তো দেওয়ার পরে দেখি ভালোই মানুষ, মানে কয়টা 100-200টা লাইক আসছে এরকম। না, 2018 100-200 লাইক ইজ আ বিগ ডিল। তখন হাইয়েস্ট আসতো লাইক 40টা। তা অর্গানিক, একদম অর্গানিক। হ্যাঁ, তোমার আমার মনে হয় যেটা বেস্ট পার্ট, যে তোমার প্রত্যেকটা কন্টেন্ট এত রিলেটেবল, এত ইভেন যেসব মানুষকে আমরা লাইফে দেখি নাই, যে গ্রামের ক্যারেক্টার শামসুর মা, মানে সবাইকে আমি দেখছি। তুমি কি তুমি অনেক অবজারভেন্ট। প্রচুর, আমি অনেক অবজার্ভ করি, যেখানেই যে আমি অবজার্ভ করি মানুষকে, মানুষের ক্যারেক্টারকে। এন্ড অলসো আমি আমার লাইফে না অনেক ক্যারেক্টার দেখছি। মানে আমার ভিডিওতে যতগুলা ক্যারেক্টার দেখা যায়, যে ফুপ্পি, কলিখালা, যা যা দেখা যাচ্ছে, এগুলা সব আমি কোথাও না কোথাও দেখেছি এরকম ক্যারেক্টার, দেখেই আমার কন্টেন্টে নিয়ে আসা। না মানে এটা মাশাআল্লাহ, এইভাবে করে কন্টেন্ট এনে আমাদের সবাইকে এনগেজ করা। আমি বলি আমার এমন একটা ফ্রেন্ড কাজিন নাই মানে যে একবার হলো তোমার কন্টেন্ট আমাকে পাঠায় নাই। ওখানে আমরা সবাই সবাইকে খুঁজে পাই কোথাও না কোথাও। বুঝলে তো? স্কুল কলেজ লাইফে কিন্তু অনেক ফানি ছিল। আল্লাহ, আমার স্কুল ফ্রেন্ডস, আমার কলেজের ফ্রেন্ডস, ওরা অবাক হয় যে এটা ওই শামস, মানে ওরা আমাকে প্রভা নামে চিনে। তো প্রভা এটা, মানে ওদের মনে হয় আকাশ ভেঙে পড়ছে মাথায়, যে কিভাবে সম্ভব। আমি সবচেয়ে আনপপুলার একটা মানুষ ছিলাম স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতেও। মানে আমাকে কেউ চিনবে না যে আমি কে। ফ্রেন্ড ছিল না, চুপচাপ ছিল একদম, আমার কোনো ফ্রেন্ডস নাই, একদম চুপ, ক্লাসে যাই চুপ করে থাকি, চুপ করে আবার চলে আসি। কিন্তু তখন তো বাসায় এসে ঠিকই দুষ্টামি করতো। বাসায় এসে আম্মুকে হাসাই, আব্বুকে হাসাই, বিয়ের পরে জামাইকে হাসাই, খুব কৌতুক করি, মজা করি, এই টাইপের। বাট বাইরের দুনিয়ায় আমি পুরাই খুব রিজার্ভ। এটা কিন্তু হয় জানো তোমার, কেন আমি ইন্ট্রোভার্ট, এই জন্য মেবি।
না তুমি আমার এটা এই জন্য বললাম কারণ আমিও কিন্তু এই যে তোমার সাথে এত মজা করতেছি কথা বলছি এত কিছু স্কুলে থাকতে আমারও একই এরকমই ছিলাম, বাট ক্লোজ মানুষদের সাথে আমি আবার অনেক মজা করতে পারি। আর এখনো অনেক জায়গায় গেলে হয় না যে অফ হয়ে যায়, এটা এটা নাকি ইন্ট্রোভার্ট না, কারণ ইন্ট্রোভার্ট হলে নাকি আমরা ক্যামেরার সামনে এগুলো করতে সাহস পেতাম না। এই যে সামনে এত কথা বলা, এটা এই অ্যাটেনশনটাই আমরা ভয় পেতাম। মানে আমার হচ্ছে কি আমি যখন ভিডিও করছি তখন তো আমার আশপাশে কেউ নাই, আমি একদম তখন alone in my room, yourself, হ্যাঁ? না? তখন আমি মনে হয় যে আরে যা ইচ্ছা বলি যা ইচ্ছা করি এই টাইপের একটা থাকে, তখন খুব আমি লিবার্টি নিয়ে কাজ করতেছি। বাট এই যে এখনো কিন্তু আমার মাথায় টেনশন যে কি বলবো, কোনটা ভুল বলে ফেললাম। তুমি যা খুশি বলো, এডিট করে সব ঠিক করে ফেলবো, বুঝছো? তোমার আমি জানি কারণ কি মানুষ বলে যে কয়েকটা কঠিন কাজের মধ্যে একটা কিন্তু মানুষকে হাসানো। তুমি খুব ইজিলি কাউকে আপসেট করে দিতে পারবা, ইনসাল্ট তো করার কোনো ব্যাপারই না, একটা নেগেটিভ কথা বলে তুমি কাউকে ব্যাড ভাইব দিতে পারবা, মানে ইগনোর করে কোনো মানুষকে ইনসাল্ট, অনেক কিছু কিন্তু খুব ইজি। বাট সবচেয়ে ডিফিকাল্ট আর মানে মানে মানুষকে হাসানো। আর তুমি যেই জিনিসগুলো নিয়ে তুমি মানুষকে হাসাও, যেই সব জিনিস আমরা মানে এমন এমন জিনিস নিয়ে তুমি দুষ্টামি করো যেগুলো নিয়ে হয়তো দুষ্টামিও যে করা যায়, কারণ লাইফে সবকিছুই হালকা ভাবে নেওয়া উচিত, ওগুলো নিয়ে যে দুষ্টামিও করা যায় হেসে উড়ায়। মানে আমি নিজেও যেটা মনে করি যে আমাকে তুমি একটা সিরিয়াস দুঃখের দিন হয়তো সারাদিন দুঃখ করে সবাই মিলে কানলাম, 3 দিন পর হয়তো আমি আসলে এটা এমন ভাবে আমার মাকে বলো আমার ফ্রেন্ডকে বলো দুষ্টামি করে বলি যে মনে হবে ওই দিন আমরা সবাই দুষ্টামি মানে ইটস তোমার এই কোয়ালিটিটা যে মানে তুমি হাজার হাজার মানুষের দিন পাল্টাই দিচ্ছ, এটা কিন্তু একটা মানে খুবই একটা ভালো কোয়ালিটি, ইটস আ ফর্ম অফ কাইন্ডনেস অলসো, ইউ নো, যে তুমি টাচ করো মানুষের লাইফ। তোমার প্রথম অবস্থায় ছিল ফর্ম অফ কাইন্ডনেস, কারণ তখন তো কোনো মনিটাইজেশন ছিল না, কোনো ব্র্যান্ডের সাথেও কাজ করতাম না, বিনা পয়সায় আমি এটা করছিলাম। তবে কেন করছিলাম আসলে, না আমার কন্টেন্ট গুলো আমাকে এন্টারটেইন করতো। মানে ওই সময়টা কিন্তু আমি খুব একটু মন টন খারাপও থাকতো আমার, কারণ ওই সময়টা আমার খুব বাজে একটা ফেজ যাচ্ছিল। কেমন তখন আমি তো এমবিএ স্টুডেন্ট, হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ করছি, আবার আমার তখন বিয়েও হয়, আবার একটা পার্ট টাইম জবও করি, সব মিলিয়ে না আমার মনে হচ্ছিল যে আমি কি করতেছি। অ্যান্ড অলসো আমি অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতেছি, ব্যাংক জবের জন্য ট্রাই করতেছি, একটাতেও হইতেছে না, যেখানেই সিভি দেই রিজেক্ট। কোন ইয়ারে? এটা ছিল 2017-এর দিকে এরকম, হ্যাঁ। তারপরে দেখা যাচ্ছে যে একদম রিটেনে আমি ভালো করলাম, ভাইভা দিতে গেছি ফর নো রিজন, মানে আমি যতটুকু বুঝি যে আমি এতটাও আনস্মার্ট ছিলাম না যে ভাইভা থেকে রিজেক্ট হব, মানে খুব হোপ নিয়ে যেতাম যে হয়তো আমি টিকে যাব, হয়ে যাবে, বাট হচ্ছে না। তো এই জিনিসগুলো আমাকে, রিজেকশন গুলো আমাকে খুবই পেইন দিচ্ছিল। তো একটা পর্যায়ে আমি ওই যে বললাম ভিডিও যখন বানালাম, তারপরে দেখে আমার ভিডিও দেখে আমি হাসি, মানে অনেক কিছু ভুলে থাকতে পারতেছি, তখন মানে আরো একটু বানাই আরো বানাই, হ্যাঁ, যে আমার টাকার দরকার নেই, এটা আমার মানে একটা কি বলবো সোর্স অফ এন্টারটেইনমেন্ট, বা আমার ভালো লাগছে, মেডিসিনের মতন কাজ করছে। দ্যাট ওয়ান্ডারফুল। তুমি চিন্তা করে দেখো যে তুমি যদি তোমার ভিডিও তুমি জেনেই হাসো তো আমাদের কেমন লাগে, তাই না? আমাদের কিরকম লাগে তোমার মানে ওটার সাথে এইভাবে রিলেট করতে পারে এতগুলো মানুষের সাথে তুমি, মানে এটা কিন্তু আর সেন্স অফ হিউমার কিন্তু অনেক হাই ইন্টেলিজেন্সের একটা পরিচয়। তুমি তো আসলে অনেক ইন্টেলিজেন্ট, ওরে বাবা তুমি জানো। আচ্ছা তোমার ফ্যামিলিতে কি কারো থেকে সেন্স অফ হিউমার তুমি ইনহেরিট করছো, মা বাবা কেউ কি এরকম আছে? না, আমার মাও খুব রিজার্ভ মোডি, আমার বাবাও তো খুবই রিজার্ভ, আমার হাজবেন্ড তো আমার চেয়েও এক্সট্রিম লেভেলের, কি বলবো আনসোশাল বলবো না ইন্ট্রোভার্ট বলবো, সে বাইরে মানে তুমিও একটু। আমিও আনসোশাল, বাট আমি ওকে দেখে ভাবি যে আমি কম ওর চেয়ে, ও একেবারেই বাইরে মিশে না। বাট সে কি তোমার সেন্স অফ হিউমার ধরতে পারে? বাট ও আমার সাথে আবার খুব হাসায় মজা বুঝে, করে, তুমি যখন দুষ্টামির কথা বুঝে ও আমারটা বুঝে, ও আবার আমাকে হাসাচ্ছে, ও কিন্তু অনেক মজা করতে পারে, দুষ্টামি জানে। তো এই জিনিসটা খালি ওকেই দেখেছি, বাট আদারওয়াইজ আমার মানে প্যারেন্টস একেবারেই রিজার্ভ, খুব চুপচাপ। তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ? অ্যারেঞ্জড কতখানি, মানে সে কি বিয়ের আগে জানতো যে তোমার এই সেন্স অফ হিউমার সাইডটা, নাকি বিয়ের পরে দেখছো তুমি পাগল? আমি ওকে কিছুই চিনি না, ও আমার কিছু চিনি না, বাট আমার বিয়ের ঘটনাও খুব মানে মজার, ইন্টারেস্টিং। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার বিয়ের সময়টা কি হয়েছে, পুরো মানে যেহেতু আমার কোনো রিলেশন নাই, সো আমার তো মা বাবাই চেষ্টা করতেছে ঘটক দিয়ে বা আশপাশের মানুষকে দিয়ে, ছেলে দেখো, ছেলে দেখো।
তো এখন সবাই দেখতেছে হয়তো, আমিও একটা পর্যায়ে না রিলেটিভসরা তো থাকেই একটু প্রেশার ক্রিয়েট করার জন্য, যে এই অমুকের বিয়ে হয়ে গেছে, তমুকের বিয়ে, এই মেয়ের এখনো বিয়ে হচ্ছে না কেন, বয়স অনেক বুড়া হয়ে যাচ্ছে একদম আমি ওদের চোখে। তো যাই হোক, এসব প্রেশার তো ছিলই, আর আমি না খুব ইফেক্টেড হই এসবে, হ্যাঁ, যে কে কি বলছে না বলছে। তো আম্মু তো খুব ট্রাই করতেছে। তো এখন এক ঘটকের মাধ্যমে আমার হাজবেন্ডের সিভিটা আসে, তো ও আমাদের এলাকারই। হ্যাঁ, তো এখন এলাকার তো তো কি বলবো আসলে, একদিন মানে এলাকার মধ্যেই সিভি তো দেখা দেখি হচ্ছে, আবার সামনাসামনিও একবার দেখা হচ্ছে। দেখার পর এখন তো এলাকার মধ্যে দেখি কি রাস্তাঘাটেও দেখা হয়ে যায়, ব্যাপারটা এরকম ছিল। তো ওইখান থেকে ওই যে রাস্তায় বারবার দেখা হচ্ছে, আমি হয়তো তখন জব করি, স্কুলে স্কুলে যাচ্ছি, ও হয়তো কোনো কাজে যাচ্ছে, দেখা হয়ে যাচ্ছে। তো এই একটু দেখা হয় তো এরপরে ওই যে কি করলো, আমার ফ্যামিলির কয়েকজনকে ধরলো ওই, যে এখানে ইন্টারেস্টেড, বিয়ে করবে। তো আমিও তখন ভাবছিলাম যে আরে আমার বিয়ে হওয়া হয়েছে দরকার, ওরও সেম যে বিয়ে করতে হবে। বিয়ে হয়ে গেছে, যেদিন দেখা ওই দিনই কাবিন, মানে ওর ফ্যামিলি নিয়ে আসছে, আমিও আমার ফ্যামিলি নিয়ে গেছি, এক বসে ওখানে কাজী ডেকে কাবিন হয়ে গেছে। কিভাবে হঠাৎ করে বললো? মানে আমি ভাবি কি এটা পুরাটা আল্লাহর হাতে, আমি এটা খুব বিশ্বাস করি যে বিয়েটা যে আল্লাহর হাতে, এটা আমি একদম ভালোভাবে প্রমাণ পাইছি। যে দেখা গেছে যে কেউ না, এবার হঠাৎ করে উড়ে আসছে এরকম পাত্র। কয় বছর হয়েছে বিয়ের? আমার তো হয়ে গেছে 8 ইয়ার্স হয়ে গেছে। তো বিয়ের পর আস্তে আস্তে সে তোমার এই সাইডটা দেখছে? হ্যাঁ, তখন তো ও আমাকে, যে বাইরের মানুষ যেভাবে দেখে যে খুব চুপচাপ শান্ত, ও কিন্তু ওটা জেনেই বিয়ে করছে, খুব শান্ত। তো এখন একসাথে থাকতে থাকতে হঠাৎ দেখে যে মেয়ে ইংলিশ গানে নাচতেছে ড্রেসিং টেবিলের সামনে, হ্যাঁ, মজা করতেছে। বিউটি জানো, এভাবে নতুন করেছি না। হ্যাঁ, তো ও দেখেছি তুমি এগুলোও করতে পারো, মানে এটা কি, ও আরো খুব মানে এক্সাইটেড হয়ে যেত আমার এসব, মানে ও মানে কি বলবো, ডিসকভার করতেছে আমাকে নতুন ভাবে, এরকম ব্যাপারটা ছিল। আর তার এই যে তুমি এখন এত ফেমাস, ফেসবুকে এত মানুষ তোমাকে দেখে, হি ইজ অ্যাবসলিউটলি ওকে। হ্যাঁ, ও হি ফিলস সো প্রাউড, সবাইকে বলতে থাকে জানে আমার ওয়াইফ এরকম। নাইস। আচ্ছা, একটা যে এই যে ভিডিও বানাও তুমি, কন্টেন্ট তোমারটা দেখলে কিন্তু আমি বুঝি যে তুমি একাই, প্রবাবলি ইউ আর দ্য ক্রিয়েটর, ইউ আর দ্য এডিটর, ইউ আর ডেফিনেটলি দ্য স্ক্রিপ্ট রাইটার, তাই না? সবই তুমি। এখন আমরা কিন্তু আসলে এটা বুঝি না যে এক একটা ভিডিওর পিছনে স্ট্রাগল আর কষ্ট আর সময় কতখানি যায়। হ্যাঁ, তো এটা একটু বলো তো যে আসলে কতটা এফর্ট, কারণ মনে হয় কিছুই না, বাসায় বসে ভিডিও বানানো যায়। আমার এখন তো আমি রিল টাইপের ভিডিও গুলোই দেই বেশিরভাগ পেজে, তো ওগুলোতে কমই কষ্ট, বাট একসময় আমি 7-8 মিনিটের বড় ভিডিও দিতাম, দেখা গেছে 7-8টা ক্যারেক্টার, কি যে পরিশ্রম করতে হতো এক একটা ক্যারেক্টারের জন্য, এক একবার ড্রেস পাল্টাও, তারপরে অনেক সময় দেখা গিয়েছে যে গরম, হ্যাঁ, তারপরে সে আবার অনেক সময় রাত হয়ে গেছে, লাইট নাই, কি অবস্থা। আর নতুন অবস্থায় আমার অনেক কিছু ছিল না, যেটা সত্যি কথা, আমি খুব সিম্পল জাস্ট মোবাইল ফোন দিয়ে করছি, এক্সট্রা লাইট নাই, কিছু নাই আমার। হ্যাঁ, আমার রুমে যেমন এসি ছিল না, হ্যাঁ, এটা পরে আমি ইনস্টল করাইছি, কারণ আমি তো একটা টাইমে আমার আম্মু আব্বুর বাসায় চলে আসি, হ্যাঁ, কারণ আমার তো ওই শ্বশুরবাড়ির ডেভেলপারকে দিয়ে দেয় এর জন্য, তো ওখানেই আমার শুট গুলো করতে হতো। তো যাই হোক, অনেক স্ট্রাগল। শুটের সামনে ফ্যান ছাড়িয়ে রাখা যাবে হ্যাঁ, না, ফ্যানের সাউন্ড, এসি লাগবেই, হ্যাঁ, ফ্যান ছাড়া যাবে না। বাট প্রথম অবস্থায় আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, এটা সত্যি। প্রথম কয়েক বছর ভিডিও করতে করতে এমন হয়েছে, দেখা গেছে আমি সকালে ভিডিও শুরু করলাম শুট করা, আমার হয়তো রাত হয়ে গেছে, আবার রাতেই আমি এডিট করতেছি, আমার আমার একটা পর্যায়ে নেশার মতন হয়ে গেছিল, মানে আমি ভিডিও দিব যে মানুষ দেখতেছে, কমেন্ট করতেছে, আমার নিজের ভাল লাগতেছে। এটা তো তোমার প্রফেশন এখন, তাই না? এখন তো ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর। তোমার ধরো একটা ভিডিওর পিছনে তোমার সবচেয়ে কষ্টের ভিডিও কোনটা ছিল, যেটাতে তোমার জান বাড়িয়ে গেছে? আমার হুররামের একটা ভিডিও আমি করেছিলাম, হুররাম সুলতানের, হ্যাঁ, এটার অনেক মানে মানুষ পছন্দ করেছিল, এই ভিডিওটাতে অনেক কষ্ট হয়েছিল। তারপর আমি ঈদের টাইমে কিছু কন্টেন্ট দিতাম আগে, অনেক বড় বড় ভিডিও, সেগুলো নাটকের মতো 7-8-11 মিনিট, এগুলো আমার খুব কষ্টের ভিডিও ছিল। প্রথম কয় বছর তুমি জাস্ট তোমার ফোন আর ধর একটা নর্মাল ফোনের এডিটর দিয়ে কয় বছর এরকম ভাবে? এরকম হচ্ছে 2020 এর শেষের দিকে। তো আমি আইফোন কিনছি মনে হয় 2023-তে, হ্যাঁ, প্রথম আইফোন কিনলাম। তার আগে শুট করতে? তার আগে তো আমি একদম প্রথমে যে আমার ফোনটা ছিল, ওটা তো আমার স্টুডেন্ট লাইফের ফোন, একটা সিম্ফনির ফোন, একদম নর্মাল, ওইটা দিয়ে আমি ভিডিও করতাম। হ্যাঁ, এন্ড টানা অনেক বছর ওইটা দিয়ে করছি। পরে তো আমার রিয়েলমির সাথে ব্র্যান্ড কোলাবোরেশন হলো, ওপ্পোর সাথে হলো, ওরা আবার ওদের থেকে কিছু ফোন আমাকে দিত,
ওগুলো দিয়েও কাজ চালায় গেছি আর কি। বুঝতেছো, মানে তুমি এত ইজিলি, এত নরমালি অনেক ইজিলি আমি দা সাকসেস অলমোস্ট অল এটা ইনভেস্টমেন্ট। পুরো তোমার ক্রেডিট আর তোমার ট্যালেন্ট, জানো? কারণ ইনভেস্টমেন্ট হয় কিন্তু ক্যামেরা, যদি একটা অনেক টাকা দিয়ে ক্যামেরা কিনে শুরু করতা, ওগুলো হয়তো ইনভেস্টমেন্ট। এখানে তোমার ইনভেস্টমেন্ট কিন্তু তোমার ট্যালেন্ট, বুঝছো? এটা কিন্তু ইউ শুড বি প্রাউড অফ ইউর সেলফ। না না না, ইউ শুড বি প্রাউড অফ ইউর সেলফ। কারণ নর্মাল 2023 তে যদি আইফোন কিনো, তাহলে তুমি তার আগে ফোন দিয়ে শুট করতা? হ্যাঁ সবসময় ফোন দিয়ে। এখনো ক্যামেরা কিনো নাই? না, ফোন দিয়েই করি। ক্যামেরা আছে, এখন হ্যাঁ, ক্যামেরা আছে, কিনেছি, হ্যাঁ। কিন্তু ওইটা জাস্ট ওই কোনো ব্লগ টক করলে বা হয়তো ফেলেই রাখছি, এরকম ধরো একটা ইউজ হয় না। বাসায় যদি এখন কোনো ইয়াং কন্টেন্ট ক্রিয়েটর যে তোমার টাইপের ফানি ভিডিওস বানাতে চায়, সিম্পল, হ্যাঁ, ওরা টু স্টার্ট, ওদের কি কি লাগবে বলতো? টেকনিক্যাল জিনিসপত্র? একটা ভালো ফোন হলেই মনে হয় হয়ে Just যায়। একটা ভালো phone। ক্যামেরা, ভালো রেজলিউশন, এরকম মেমোরি আছে ভালো। আর এডিটের জন্য জাস্ট ফোনে কোন এডিটের অ্যাপটা জন্য সাজেস্ট করবা? আমি তো ফোন দিয়ে এডিট করি। অ্যাপ কোনটা ইউজ অ্যাপ করবা? অনেক সময় দেখা যায় পাওয়ার ডিরেক্টর আছে, ইনশট আছে, ক্যাপকাট আছে, অনেক অ্যাপ। মানে এখন হয় কি মানে দেখা যায় যে অনেকগুলা থেকে, আমি যেমন ইউটিউব থেকে শিখছি এডিটিংটা। হ্যাঁ, আমি বলবো যে একটু ইউটিউবে দেখলে আর নিজেরাই মানে একটু ঘাটাঘাটি করলে শিখে যাবে, খুব ইজি। কখনো কোনো এডিটের উপর ক্লাস কোর্স না করো? না না। আমাকে বলো তো, তোমার কোভিড এর টাইমে কিন্তু যত কন্টেন্ট ক্রিয়েটর ছিল সবার একটা টার্নিং পয়েন্ট আসে। হ্যাঁ কারণ তখন আমরা বাসায় বসে সবাই কন্টেন্ট দেখি, কেউ না কেউ কিছু না কিছু আমরা তখন ইন্টারনেটে ফেসবুক ইউজ করে ফেলছি। কোভিড থেকে মনে হয় তোমার মেইন একদম। জাম্পটা হয়, রাইট? তার আগে তার আগে আমার একটা পেঁয়াজের ভিডিও ভাইরাল হয়েছিল 2019 এ। ওইটা ছিল মানে একেবারে 50 মিলিয়ন ভিউজ 2019 19 কোভিড এর আগে দিয়ে? কোভিড এর আগে ওটা কত মিলিয়ন ভিউজ? 50 মিলিয়ন তখন ভিউজ কি হয়ে ফেসবুক গেছিল। মনিটাইজ ছিল? না, ড্যাম, থাকলে অনেক ভালো। ড্যাম। তো ওইটা 50 মিলিয়ন অ্যাবনর্মাল আসলো। হ্যাঁ আমিও অবাক, কিন্তু আমি বুঝতেছি Wow। না ভিউজ বলেও যে একটা জিনিস হ্যাঁ। আছে, এটাও আমি তখন তখন মানে বুঝি না। প্লেজ লেখা থাকতো না, কি জানি লেখা থাকতো, এরকমই একটা কিছু হ্যাঁ। থাকতো হয়তো, বা Face- ভিউজ মানে যে মানুষ হ্যাঁ, দেখতেছে, দেখ- এটা ও কি আচ্ছা। কাউন্ট করছে ফেসবুক আবার, এই হ্যাঁ, জিনিসটা তখন আমি নাম্বারও জানতাম তো না। মনে দিচ্ছে থাকতো না, পরে বোধহয় দিচ্ছে। আল্লাহ জানে, আমার মনেও নাই হ্যাঁ। এখন তো ফেসবুক So কত that তুমি আপডেট। বলবো যে পিয়াজের ভিডিওটা টার্নিং পয়েন্ট ছিল? হ্যাঁ, টার্নিং পয়েন্ট ছিল কি, এরপরেও তো আমার মানে মনেটাইজেশন নাই, কোনো ব্র্যান্ড নাই। সো টার্নিং পয়েন্ট ওভাবে আসলে বলতে পারি না, কিন্তু 2020 শেষের দিকে যখন মনেটাইজেশন আসলো, তারপরে যখন দেখলাম ব্র্যান্ড থেকে আমাকে ইমেল পাঠাচ্ছে, এটা আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল। তখন আমি ভাবছি যে না, এই Really? প্রফেশনেই থাকবো, এটাই আমার। আমি চাকরি টাকরি সব, আমি এই চাকরি কিন্তু আগেই ছেড়ে দিছিলাম। হ্যাঁ, একটু রাগারাগি করে অফিসে চাকরি ছেড়ে দিয়েছি, কারণ আমার স্যালারি দিচ্ছিল না। ওই যে করোনা টাইমে হচ্ছে কি, স্কুলগুলো তো বন্ধ হয়ে গেল। তো 1 মাসের পরে দেখা যাচ্ছে কি, আমি যখন বললাম বসকে যে আমি আর জবটা কন্টিনিউ করব না, কারণ দেখা যাচ্ছে করোনার মধ্যে আমাকে বের হতে হচ্ছে, মানে টিচারদের কিন্তু অফিসে যেতে হতো, স্টুডেন্টসরা হ্যাঁ, না গেলেও। বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমার বাসা থেকে আম্মু দিবেই না, যে তখন তো খুব ভয় পায় করোনাকে, বাসা থেকে কেউ দিবে না যে চাকরি ছাড়ো। আমার হাজবেন্ডও যে আরে কি তুমি চাকরি নিয়ে পড়ে আসো, ওটা ছাড়ো। তো আমি আবার বসকে বলছি স্যার আমি তো চাকরি করবো না, তো ছেড়ে দিচ্ছি। তো সে আবার আমার 1 মান্থ স্যালারি দেয় নাই, তো চাকরিটা ছেড়ে দিয়েছিলাম দেখে। কিন্তু হিসাবে কিন্তু আমি এটা পেতাম স্যালারিটা, যেহেতু আমি 1 মাস কাজ করেছি, হ্যাঁ, ওই of লাস্ট course। মান্থের স্যালারিটা তো আমি পাই। তো উনি এটা দেয় নাই, তো যাক একটু আপসেট ছিলাম। এরপরেই মানে ধামাকাটা হয় যে হঠাৎ দেখি ফেসবুকে এরকম মনিটাইজেশনের ওই জায়গায় সবুজ গ্রিন কালারের একটা লাইট জ্বলছে। আমি বলি, কি ব্যাপার, আমি মনে মনিটাইজেশন পাইছি, এখন কি ডলার আসবে? তাও বিশ্বাস করি না যে ফেসবুক থেকে আসলেও ডলার আসে। এখন দেখি কি, আমি আমার ব্যাংক ডিটেলস সব দিছি ওখানে পে আউটে, যে দেওয়ার পরে দেখছি যে আমার ডলার কত আসলো, $1000 মানে জমছে, ভিডিও দিচ্ছি যে, কিন্তু এটা এখনো আসে নাই ব্যাংকে। তো আমি বললাম এগুলো মানে ফালতু ভুয়া কথা, এরকম মানে টাকা সবাই এটা আসে বলে, না। বিশ্বাস হয় না first এ। এরপরে আমি দেখলাম ঘুরি লার্নিং ছিল, বিবিসি ঘুরি লার্নিং, ওদের সাথে মানে কাজ করার জন্য আমাকে একটা ইমেল পাঠানো হয় যে আমার সাথে কোলাবোরেট করতে চায়। এই তখনই বুঝলাম যে না, কিছু একটা হচ্ছে মনে হয়। তো যাক, ফেসবুকের টাকা না আসলেও আমি ব্র্যান্ডের সাথে কাজ করে, তো আমার মানে একটা কন্টেন্টে ওরা যে টাকাটা অফার করেছে ওটা আমার 1 মান্থের স্যালারি। কারণ আমি টিচার হিসেবে দেখা গেছে আমার মান্থলি স্যালারি কত ছিল, 10,000 এর বেশি না কিন্তু। হ্যাঁ, ওই সময় তো সেই জায়গায় দেখা যাচ্ছে একটা কন্টেন্টেই তখন আমার এমন কমফোর্টেবল না হলে বলতে হবে না না। না সমস্যা নেই, বলি শুরুটা তো খুব কমই ছিল, দেখা যাচ্ছে 7,000 8,000 10,000-এর মধ্যেই ছিল তখন আমার রেমুনারেশনটা। তো ওইটা আমার কাছে একটা বিরাট ব্যাপার যে আমি একটা
মানে 3-4 মিনিটের ভিডিও দিব, তাও 10,000 আবার টাকা এমন দিবে। কিছু করে যেটা করে তুমি এনজয় করো, রাইট? হ্যাঁ এক্স্যাক্টলি, আমার এটা সোর্স অফ এন্টারটেইনমেন্ট, এটা করে আমি আবার 10,000 টাকা পাবো, আমি তো খুশি হয়ে তোমার যাই। ফার্স্ট ব্র্যান্ড ডিলটা ওইটা ছিল বিবিসি ঘুড়ি লার্নিং। কি লার্নিং? বিবিসি ঘুড়ি লার্নিং। ঘুড়ি লার্নিং, আচ্ছা ঘুড়ি আচ্ছা লার্নিং, আচ্ছা। হ্যাঁ ওইটা তখন এই কোলাবোরেট কি ছিল কন্টেন্টটা? কন্টেন্টটা ছিল যে ইংলিশ শিখাচ্ছে, তো তো এই অ্যাপের মাধ্যমে ইজিলি ইংলিশ শিখতে পারবে, রেলেভেন্ট তো তোমার সাথে, রাইট? একদম এরকমই দেখাচ্ছে যে হ্যাঁ একটা ক্যারেক্টার ইংলিশ পারে না, বাট ওই অ্যাপ ইউজ করে হয়তো শিখেছে এভাবে। ফেসবুক আমাদের দেশে মনিটাইজেশন মনে হয় কোভিড এর শেষের দিকে স্টার্ট করে, রাইট? হ্যাঁ সো তুমি স্টার্ট করেছে অনেক আগে, বাট তাই? কিছু ইস্যুস ছিল, অনেকে পাচ্ছিল না, টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, বাট 2020 পরে খুব স্মুথ হয়ে যায়। তুমি মানে মোটামুটি ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা মনিটাইজেশনটা শুরু থেকেই প্রবাবলি এটার সাথে ইনভলভ ছিল, তাই না? তখন আর কে ছিল তোমার যাদের প্রোফাইল আমার সাথে এই টাইপের কন্টেন্ট ক্রিয়েটর? তখন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর কারা? রাবা খান, সেন্সর? না, রাবা মানে স্টপ ছিল কিছু, তখন তেমন একটা দেখতাম না। আরো কিছু ছিল, ওরা আবার এখন নাই। আচ্ছা, মানে আমার সাথে অনেকে ছিল, অনেকে কন্টেন্ট ক্রিয়েশনের একটা বদনাম আছে যে এখানে কেউ টানা টিকে থাকতে পারে না, শেলফ লাইফ বলে যেটা সেটা কম, কিছুদিন থাকে তারপরে দে ডিসঅ্যাপিয়ার। সো এটা একটা বদনাম আছে। আমরা এটা ডিপেন্ড করে হাউ ইউ প্ল্যান দ্য জার্নি, তোমার সবসময় রেলেভেন্ট থাকা, সময়ের সাথে সাথে বদলানো, একদম তাই না? নিজেকে সবসময় মানুষের মধ্যে রাখা হবে অনেক, কারণ অনেক সময় আমারও যেমন একসময় কন্টেন্টের ভিউজ ড্রপ করেছে, এক সময় দেখা যাচ্ছে এঙ্গেজমেন্ট কম কন্টেন্টের, তখন আমি একটু যে কি ব্যাপার, আমারও কি দিন শেষ হয়ে আসলো নাকি। আচ্ছা, এটাতে বলিতে আসলে হয় এরকম যে মনে হয় এম আই ডান, আর কি কেউ দেখবে না, পারবে না, মানুষ টায়ার্ড হয়। হ্যাঁ, কারণ এটা না একটা সময় একটা নেশার মতন হয়ে যায়, কিন্তু জিনিসটা আমার কথাই বলি, আমার একটা নেশার মতন হয়ে গেছে যে আমি কন্টেন্ট দিচ্ছি, ভিউজ মানুষ দেখতেছে, ধুমধারাকা শেয়ার হচ্ছে, তো নেশা, দিচ্ছি আর ভাইরাল, দিচ্ছি আর ভাইরাল। বাট যখন হঠাৎ দেখবো যে কি ব্যাপার কেউ দেখছে না, বা একটা কমেন্ট চলে আসলো আর ভাল লাগে না আপনাকে দেখতে, এগুলো কিন্তু খুবই ফ্রাস্ট্রেটিং আর ডিপ্রেসিংও, যে কি ব্যাপার তাহলে কি আমার শেষ। ঠিক এরকম একটা ফেজ যখন যাচ্ছিল, ওই সময় আমি বড়লোক ভাবিকে নিয়ে আসি। না বড়লোক ভাবি না, ফুপ্পিকে নিয়ে আসি আমি ফার্স্ট টাইম। হ্যাঁ, কারণ ওই আম্মা আব্বা কুলসুম শামসু কত খাবে মানুষ, দেখছিল না, তা আমার মনে হচ্ছিল যে একটা নিউ কিছু করা দরকার, কি করে ফুপ্পি একটা ক্যারেক্টার আনি এই টাইপের, একটু লাউড ক্রেজি। বড়লোক ভাবি কবে আসছে? ওই যে যখন আবার আরেকটা ফেজ আসলো, যে ফুপ্পিকেও এখন দেখে না, দেখতে দেখতে মানুষ বলছে আরে আরে প্যারে এগুলো আর কত। হ্যাঁ, তারপরে আনলাম কলি খালাকে, কিছুদিন দেখলো কলি খালাকে, তারপরে দেখলাম যে এখন কলি খালাকেও অনেকের মনে হচ্ছে বোরিং লাগছে, তারপরে বড়লোক ভাবিকে আনলাম। আই লাভ হার। বড়লোক ভাবির ওপিনিয়ন, ওর মিন কথা, ওর ইনসাল্ট, আই জাস্ট লাভ হার। আমার খুবই ওনাকে মানে তাকে রিয়েল লাইফে পেলে আমি তার সাথে অনেক চাটা কি গল্প করতাম। কিন্তু আছে, কিন্তু না কোথা থেকে আসে কথা বলে, অবভিয়াসলি তোমার কিছু জিনিস মানে এত মিলে, মানে এত মিলে সবগুলা জিনিস যে বললাম তো এই সিচুয়েশন আমি কখনো পড়িও নাই, বাট আমি জানি যে এটাই হয়। এন্ড অলসো জানো, আমি অনেক সময় আমার অনেক কথা হয়তো নিজে বলতে পারি না, হ্যাঁ কোন একটা ক্যারেক্টার দিয়ে বলাই ফেলি, দেখি না মজা করেই নিচ্ছে, পাবলিক ওটা অ্যাকসেপ্ট করে নেয়, বাট আমি সেম কথাটা বললে আমাকে পুরো ব্যাশ করতো। আসলে কি জিনিসটা, তুমি এটা থ্রু কিন্তু সোসাইটিতে অনেক মেসেজও দিতে পারবা, তুমি অনেক পজিটিভিটি ছড়াতে পারবা, তুমি মানে অনেক কিছু আছে না যে আমরা ডাইরেক্ট বলতে পারি না, অনেক জিনিসপত্র তোমার ইচ্ছা করে না, তুমি একটা মেসেজ দাও, তুমি ক্যারেক্টার থ্রু দাও না কখনো, এটা থ্রু তুমি কি কখনো সোশ্যালি অন্যভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা চিন্তা ভাবনা করো? যে করি কি, আমি আমার কন্টেন্টের থ্রুতে এরকম অনেক মেসেজ দিয়েছি, অনেক দিয়েছি, আবার অনেক কন্টেন্ট থাকে যে একদমই মানে কোনো মিনিং নাই, জাস্ট ফর এন্টারটেইনমেন্ট, এরকমও আছে। তোমার ব্র্যান্ড ডিলটা ব্যাপারে একটু বলো তো, তোমার ব্র্যান্ড ডিলস মানে কন্টেন্টের পর একদম রেগুলার আসা শুরু হয়? একদম এখন পর্যন্ত থামা নাই আমি বলি, আমি যখন 2020-তে কাজ করছি তখন তো একটা পর্যায়ে 2-1টা ব্র্যান্ড আসলো আমার কাছে, এরপরে কিন্তু আবার কমে গেছে, ব্র্যান্ড আর আসে না। বাট ওই যে মনিটাইজেশনটা আমার আসলো $1,000, হ্যাঁ ওইটা কিন্তু পট করে আমার ব্যাংকে ঢুকে যায়, তখন তো পুরো ঈদ, আরে ধরো 10,000 টাকা এরকম করে চলে আসে, ফেসবুক থেকে আমার 1 লাখ আসছে,
এরকম তখন ছিল ব্যাপারটা। তখন আমি ভাবছিলাম কি যে আরে আমার আর ব্র্যান্ডের দরকার নাই, আমার ফেসবুকে আমাকে লাখ লাখ টাকা দিচ্ছে, হ্যাঁ এইভাবে আমি তো ভিডিও বানাচ্ছি আর টাকা ডলার আর ডলার এরকম অবস্থা। পরে এরপরে আমি আম্মুকে একদিন বলতেছি, আম্মু যতই ফেসবুকের ডলার আসুক, ব্র্যান্ড নাই এটা কেমন লাগে, যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখি অনেক কম ফলোয়ার্স কম ভিউজ তারপরেও ব্র্যান্ডের সাথে কোলাব করছে। তো আমার একটু মানে মন চাইতো যে বড় বড় ব্র্যান্ডের সাথে আমি কেন কোলাব করতে পারছি না। তো আম্মু বলতো যে একদিন তোর এমন ব্র্যান্ড আসবে তুই বিরক্ত হয়ে বলবি যে আমি আর ব্র্যান্ডের সাথে কাজও করবো না। এন্ড এক্স্যাক্টলি সেম থিংটা এখন হচ্ছে আমার সাথে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে আমার এখন এত ব্র্যান্ড আসতেছে আলহামদুলিল্লাহ, এখন আমি চাই না ব্র্যান্ড আসুক এই আমার কথা কাছে। বলুন, জানেন, নেভার এভার সে যে আমি চাই না কাজ করতেও, কাজ ভালো লাগতেছে না, বিজি থাকা যেটা থেকে তোমার লাইভলিহুড, এটা একটা ব্লেসিং। অনেক সময় অনেক পেইনফুল হয়ে যায়, একসাথে অনেক ব্র্যান্ড কোলাবোরেশন অনেক ক্যাম্পেইন। তখন তুমি চিন্তা করবে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, শাকিব খান এরা কেমনে ম্যানেজ করে, তাই না? যত একদিন ওদের মতো আরো বড় হবে ইনশাআল্লাহ। আমি আবার হচ্ছে কি যে আমি খুব বাসায় একটু কাউচ পটেটো টাইপের মানুষ, বুঝছি। তোমার কন্টেন্ট ওইটাই, তুমি দেখো তুমি বাসায় থাকতে পারছো, কাউচ পটেটো হয়ে থাকতে পারছো, নিজে বাসায় নিজের ট্যালেন্ট দিয়ে, এটা কিন্তু মানে এটা বিকজ ইউ ডুইং সামথিং ইউ লাভ, আর তুমি নিজের একটা পছন্দের জিনিস করো দেখে কিন্তু এত ভালো করছো। আসলে সবার ওইটাই ফলো করা উচিত, সে যে যেটা করতে চায়। অনেক সময় অনেক ইভেন্ট হয়, হ্যাঁ অনেক বড় বড় ইভেন্ট, বড় বড় সেলিব্রিটিরা আসবে, 5 স্টার হোটেল এসবের ইনভিটেশন আসে আমার কাছে। বাট আমি চিন্তা করি যে এই ইভেন্টে যাব, গেলে মানে আমার রেডি হতে হবে, মেকআপ করতে হবে, ওখানে অনেকক্ষণ থাকতে হবে, ভাই এর চেয়ে তো আমি এই যে শুয়ে আছি এটা অনেক আরাম। না যাই আমার সোশ্যাল অ্যাংজাইটি। আচ্ছা, মনিটাইজেশনের ব্যাপারটা যদি একটু বলো, কারণ আসলে কিন্তু মনিটাইজেশনে বাসায় বসে মেয়েরা ওর পছন্দের কাজ করে, কেউ কুকিং ভিডিও, কেউ কিন্তু অনেকেই অনেক কিছু করতে পারে। সো মনিটাইজেশন ইজ রিয়েল। তাই তোমারটা একটু জার্নিটা বলতো, তুমি প্রথমেই $1000 হিট করো, জমতে জমতে একদম জমতে জমতে $1000 ফার্স্ট ঢাকায়। কিন্তু আমি একটা কথা মেনশন করতে চাই এখানে, যে আমার সময় যে মনিটাইজেশনের পলিসিটা ছিল ফেসবুক, এটা কিন্তু অনেক ইজি ছিল, এত কমপ্লিকেটেড ছিল না। বাট এখন কিন্তু ফেসবুকের মনিটাইজেশনে অনেক সমস্যা অনেকে ফেস করছে। ইভেন আমিও, আমার দেখা গিয়েছে পেজে কয়েকবার মনিটাইজেশন চলে গিয়েছিল, আবার হয়তো ব্যাক পেয়েছি, বাট খুব আনস্টেবল হয়ে গেছে জায়গাটা, আগের মতো ওরকম স্মুথনেসটা নাই। সো এখন যদি কেউ ভাবে যে আমি ফেসবুকে আসলেই টাকা আর্ন করতে পারবো, খুব মানে ভুল হবে। এটা খুবই চ্যালেঞ্জিং এখন ফেসবুকে আসলেও টাকা ওইভাবে ভালোভাবে আর্ন করাটা। $1000 পর না না, বেশি বাড়ে তোমার। হ্যাঁ একটা কমার তো উপায় নেই। না না, বাড়ছে, রাইট? আমার তো বেড়েছেই। হাইয়েস্টটা কি অ্যামাউন্ট বলতে না চাইলে বলতে হবে না, বাট হাইয়েস্টটা কি মানে? আমি বলি আমার কিছুই না, তুমি জানো আমার সাথে এরকম কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মান্থলি মানে 50 lakhsও আর্ন করেছে জাস্ট মনিটাইজেশন থেকে। হ্যাঁ, ফ্রম ফেসবুক মনিটাইজেশন 50 and 60 lakhs also. উইদাউট ব্র্যান্ড ডিলস, নো ব্র্যান্ডিংস, জাস্ট কন্টেন্ট দিয়েছে, ফেসবুক থেকে রেমিটেন্স এসেছে, এরকম আছে। হ্যাঁ, হতেই পারে। এটা শুনলে অনেকে বলে আরে মিথ্যা কথা, এই হতে পারে। এখন আমি আর্ন করতে পারছি না দেখে আমি যে বলবো এটা ভুল না, যারা করেছে করেছে সত্যি। এন্ড রিসেন্টলি রিলস থেকেও অনেক আর্নিং করার সুযোগ দিয়েছে কিন্তু ফেসবুক, অনেকে আর্ন করেছে। সো এগুলো মানে মিথ্যা না, এগুলো হচ্ছে করছে, কিন্তু আবার এট দ্য সেম টাইম যে কোনো সময় তোমার মনিটাইজেশন অফ হয়ে যেতে পারে, আবার তোমার ইনকাম হাইয়েস্ট বন্ধ হয়ে কোন যেতে ইয়ারে পারে। ছিল? আমার তো হাইয়েস্ট মানে আলহামদুলিল্লাহ আমার কিন্তু কন্টেন্টের ভিউজ এখনো মানে মানুষ দেখে, আমি দেখলাম এখনো দেখে। সো আমার আর্নিংটা মানে ভালোই, খারাপ ছিল না কখনোই। মানে দেখা গিয়েছে হয়তো প্রথমে আমি $1000 আর্ন করেছি, এরপরে আমার বাড়ার দিকে 5000 এরকম হয়েছে, 7000, 10,000 এরকম অনেক হয়েছে, অনেক। এটা হয়। তোমার মনে হয় ইজিলি মনিটাইজ হয়ে থাকলে ফেসবুকের অ্যাকাউন্ট এন্ড ইউটিউবের অ্যাকাউন্ট, হ্যাঁ, ইজিলি আর্ন করা যায়, ইজিলি টাকা দেয় কোন কোন প্ল্যাটফর্মটা? ইজিলি বলবো না, আমি বলবো ফেসবুক থেকে টাকা অনেক আসে। আমি শুনছি ফেসবুক নাকি দেয় না কিপটা। না, এখন কমায় দিয়েছে, আমাদের সময় অনেক হিউজ টাকা আর্ন করছে অনেকে, বাট এখন রেভিনিউ তো পুরা 50% নিয়ে আসছে। আগে যারা $100 আর্ন করেছে তারা এখন $50 ঠিক মতন। জানি না, এটা ফেসবুকের ইচ্ছা আসলে, এটা তো আমাদের হাতে নেই কন্ট্রোলটা, এটা ফেসবুক যখন যেভাবে করবে ওভাবেই আমাদের মেনে নিতে হবে। আর বাংলাদেশে একটা প্রবলেম কি, যে আমরা কোনো সাপোর্ট পাই না। আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার্স, আমাদের মানে কোনো একটা প্রবলেম হলে, পেজে কোনো ইস্যু হলে, এটার যে কোথাও যে একটা হেল্প পাবো এই জায়গা নাই। ওই প্রবলেম হয় নিজে সলভ করো,
বা তোমার এটা নিয়ে বসেই থাকো। আর ইউটিউবের কেমন মনিটাইজেশন? ইউটিউব অনেক স্টেবল একটা জায়গা, ওখানে যদি $100 কেউ আর্ন করে আমি বলবো অনেক ভালো একটা জায়গা। কারণ কি ইনকাম কম বা জায়গাটা স্টেবল, ইউ আর শিওর যে তুমি রেগুলার বেসিসে। ইউটিউবে কম আসে? হ্যাঁ, ইউটিউবে তো এটা ইনকাম, ইউটিউবের মনিটাইজেশন সিস্টেম না, মানুষের ভিউ ওখানে কম থাকে, ভিউটাও কম মানুষ থাকে, ওখানে। কারণ যেহেতু ইউটিউবে তো শেয়ার অপশনটা নেই। ইউটিউবের যে ফরম্যাটটা ওটা কিন্তু ফেসবুকের সাথে মিলেন হ্যাঁ। না, একটু ডিফারেন্ট, সো এর জন্য আবার ভিউজটাও এট দ্য কম সেম টাইম আসে। ইউটিউবে মনে হয়, ইউটিউবে তো সবাই সারাক্ষণ যে বসে থাকি না, আমরা তো না, ফেসবুকে ফেসবুকটা বেশি বসে আমার থাকি মনে হয় সারাদিন, মানুষের রাইট? হাতে হাতে। আর ইনস্টাগ্রামে আমাদের দেশে কোনো মনিটাইজেশন না, নাই। টিকটকেও নাই, ঠিক, বাট বাইরের দেশে কিন্তু আছে। টিকটক তো হিউজ বাইরের দেশে। হ্যাঁ। তুমি যদি কেউ এখন ফেসবুকে ধরো মোটামুটি $500 আর্ন করতেছে, ওই মানুষটাকে তুমি 10,000 পর্যন্ত যেতে হলে বেস্ট 3টা অ্যাডভাইস দাও তো কন্টেন্ট ক্রিয়েটরকে, যে কোন 3টা জিনিস ফলো করা উচিত? এই প্রেশারটাই নেওয়া যাবে না একজন কন্টেন্ট ক্রিয়েটরের, যে আমাকে এত ডলার আর্ন করতে হবে। এই প্রেশারে গেলে সে আর কন্টেন্টই বানাতে পারবে, টেনশন হয়ে যাবে। সো কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে আমার যেমন ফার্স্ট 2-3 ইয়ার্স আমার কোনো মনিটাইজেশনই ছিল না, আমি সবাইকে ফ্রিতে এন্টারটেইন করেছি। তো যারা কন্টেন্ট বানাতে চায় তাদের এই পেশেন্স লেভেলটা লাগবে, যে কোনো টাকা টুকা আসবে না, আমি আমার মনের ইচ্ছা মতো কন্টেন্ট বানাচ্ছি, এটা আমার আনন্দ দিচ্ছে বা আমার ভালো লাগে এই কাজটা, প্যাশনেটলি করতে হবে, right? হ্যাঁ এইভাবে করলে তাহলে টাকা আসবেই, অল্প হোক বেশি হোক আসবে, যদি মানে ধরে রাখতে পারে জায়গাটা। আচ্ছা, অ্যাজ একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলো তো তোমাদের স্ট্রেংথটা কি আর উইকনেসটা কি? আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের মানে আমি মনে হয় এটা আগেও বলেছি যে কন্টেন্ট ক্রিয়েশনের এই প্রফেশনের একটা মানে খারাপ দিক হচ্ছে যে বেশি দিন একটা কন্টেন্ট ক্রিয়েটর টিকে থাকতে পারে না, হারিয়ে যায় কন্টেন্টও, সে মানে হি অর শি রানস আউট অফ কন্টেন্ট, এরকম হয়ে যায়। যার কন্টেন্টই নাই, কি বানাবে কি দেখাবে, সব দেখায় ফেলছে। এই জিনিসটা খারাপ। আমি আমার সাথেরই অনেককে এখন দেখি না, তারা অন্য জায়গায় অন্য প্রফেশনে সুইচ করে ফেলছে। আবার দেখা যায় যে ফেসবুকের যে ইস্যুগুলা এগুলা অনেককে অনেক ডিসঅ্যাপয়েন্ট করে, অনেক ডিপ্রেশনে ফেলে দেয়, এজন্য অনেকে কাজ ছেড়েও দেয়। তো রিসেন্ট এরকম হচ্ছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারা কুইট করছেন, তারা আর কন্টেন্ট বানাবে না, কারণ এই ফেসবুকের এইসব ঝামেলা অনেকে নিতে পারছে না। স্ট্রেংথ? আর স্ট্রেংথ হচ্ছে আমি যদি আমার জায়গা থেকে বলি, যে আমি আমার ভালোবাসার কাজটা মানে ফুল লিবার্টি আছে, ফুল ফ্রিডম আছে, আমি কারো আন্ডারে নাই, আমার কোনো বস নাই, আমি বস এখানে। আমার আজকে কাজ করতে মন চাইলো করলাম, আরেকদিন আমি রিল্যাক্স করলাম, রেস্ট নিলাম। তোমার কি মনে হয় তুমি কোনো ওটিটি প্ল্যাটফর্ম, নাটক, মুভি সবের দিকে যাবা? বিকজ ইউ আর অ্যাক্টিং এন্ড ইউ আর ভেরি গুড পারফর্মার। এটা সবাই বলে যে আমার অ্যাক্টিং স্কিল ভালো, ইভেন আমিও বুঝি যে হ্যাঁ আমার কিন্তু অ্যাক্টিং স্কিল মানে কম্পেয়ার টু মেনি অ্যাক্টরস এন্ড অ্যাক্ট্রেসেস অনেক ভালো। এটা আমরা তো জানি না, তুমি তোমার সাথে যে আমি এখন কথা বলতেছি, তোমার আদার ক্যারেক্টার সবগুলো তো ইন্ডিভিজুয়াল। আমি তো পারে 7 জনকে এমনি করে 7বার বসায় কথা বলি। তোমার মনে হয় তুমি কি করবা যদি অফার পাও ভালো না? স্ক্রিপ্ট অফার ওটিটি দিবে, থেকে? কিভাবে অফার দিবে? আমাকে তো মানে অফার এরকম আসছে 2020-র দিকে, কিন্তু হয় কি বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি আমার যে অ্যাক্টিং স্কিল খুব ভালো ওইটা ওইভাবে ওরা ভ্যালু করতে পারবে না। ওরা আমাকে কি করবে, হয়তো আমার একটা পেজ আছে, ফলোয়ার্স অনেক, তারা তাদের নাটক বা কন্টেন্টটা ভাইরাল করার জন্য হয়তো আমাকে একটা পুরো সাইড একটা ছ্যাচড়া রোল দিবে। হ্যাঁ, এটা তো আমি জীবনেও করব না। রোল ভালো হয়, স্ক্রিপ্ট ভালো হয়, ইউ ক্যান রিলেট টু ইট, করবা না? আমার মনে হয় না এরকম এত উদার কেউ আছে করবা আউটসাইডার। নাকি না বলো, আমি করবো, তোমার নিয়ে যাও। করবা? না, আমাকে নিবে না। না নিবে না, সত্যি তোমার অ্যাক্টিং, বললাম তো যে আমার অ্যাক্টিং ভালো, বাট আমাকে নিবে না। মার গলা তোমার কানে বাজে তুমি যেমনি সুন্দর করে বলছো। আচ্ছা, তোমার তো অনেক ভিউজ, অনেক ফ্যান, অনেক সবকিছু। তুমি এখন পর্যন্ত সবচেয়ে আজব, ফানি, নেগেটিভ, মানে সবচেয়ে আজগুবি কমেন্ট ডিএমএ কি পাইছো? ডিএমএ আমি আমি একটা আমার কাছে একটা মেসেজ আসছিল একবার, ওটা খুব আজব না বাট খুব ইমোশনাল ছিল। যে একটা আন্টি, উনি হসপিটালের বেডে শুয়ে আমার ভিডিও দেখছে, তো এরকম একটা ছবি একজন আমাকে সেন্ড করে, দিয়ে উনি নিচে লেখে যে এটা ওনার মা ক্যান্সারের পেশেন্ট ছিল এবং তার লাস্ট ফিউ ডেজ পুরাই আমার কন্টেন্টই দেখতো খালি। এই মেসেজ পড়ে তখন আমি এত কান্না করছি, আন্টিটা মারা গেছেন, আল্লাহ বেহেশতে নসিব করুক। তো এটা আমার খুবই খুবই, আমি এখনো ভুলতে পারি নাই যে একজন ক্যান্সারের পেশেন্ট। এরকম আরো 2-1টা আমার আসছে। একটা ইভেন্টে গেছি, একটা ভাইয়া আমাকে বলতেছে ওনার ওয়াইফও মারা গেছে, ওনার ওয়াইফ আমার ফ্যান ছিল। তো এই ধরনের জিনিসগুলো আমাকে খুবই মানে কি বলবো, আমি ইমোশনাল হয়ে যাই আর কি। বললাম না, মানুষকে হাসানো, কাইন্ডনেস। আর নেগেটিভ কমেন্ট আমি খুবই কম পেয়েছি। এফেক্টেড হও নেগেটিভ কমেন্টে? আগে একদম প্রথম দিকে
হয়েছি। আমার একটা কন্টেন্ট বিরিয়ানির একটা ভিডিও কারা জানি সবাই মিলে গ্রুপে গ্রুপে পোস্ট করছে। তো ওই গ্রুপগুলোতে ছেলেদের গ্রুপ তো খুব বাজে বাজে কমেন্ট দিচ্ছে দেখলাম। তো দেখে আমি আবার ওই গ্রুপের অ্যাডমিনদেরকে খুব রিকোয়েস্ট করছিলাম, প্লিজ আমার ভিডিও রিমুভ করেন আপনারা, এখানে তো অনেক বাজে কমেন্ট আসতেছে, কেন দিলেন? তো ওরা বলতেছে আরে আপু আপনি খুশি হন, এটা ভাইরাল হয়ে গেছে। বাট আমি এটা মেনে নিতে পারতেছিলাম না যে বাজে কমেন্ট কেন আসতেছে। তখন খুব খারাপ লাগতো, বাট এখন একদমই মনে হয় না আর লাগবে। তুমি কমেন্ট পড়ো? সব হ্যাঁ কমেন্ট হ্যাঁ, আমি মেসেজ কমেন্ট পড়ো? পড়ি, আমি কমেন্ট সবখানে পড়ি, গিয়ে আমি আমার মেসেজ গুলোও পড়ি। রিপ্লাই দাও মেসেজে? সব তো মানে কোটি কোটি মেসেজ, এরকম অবস্থা হয়ে থাকে, তাও আমি পড়ি, পড়ে রেখে। আমাকে তুমি বলো তোমার সব থেকে পছন্দের ঢাকার 3টা কন্টেন্ট ক্রিয়েটর কে কে? ঢাকার? আমাদের দেশ বাংলাদেশ, সরি ঢাকা বাংলাদেশেরই, বলতে, হ্যাঁ। আমি রিসেন্টলি না, আমি সাফওয়ান শানায়ার একটা পেজ আছে, ওনাদের ফ্যামিলি ব্লগ হয়, আমার খুবই ভালো লাগে। মানে ওই আপুটা সবসময় বাচ্চাদেরকে নিয়ে ব্লগ বানায়, আমি খুব দেখি। বাচ্চাগুলো এত কিউট, ওনার কন্টেন্ট আমার খুব ভালো লাগে। আর আমার ট্রাভেল ব্লগ দেখতে খুব ভালো লাগে, ফেভারিট ট্রাভেল যেমন এই যে সালাউদ্দিন সুমন ভাইয়ের ট্রাভেল ব্লগ, আমার বাসায় সবাই দেখে ওনার ব্লগ। তারপরে এরকম আরো আছে, সুরভি একটা আপু আছে, ও নতুন করছে, খুব ভালো করছে, ওর কন্টেন্টও দেখা হয়। কি ট্রাভেল কন্টেন্ট? ওর ট্রাভেল, আমার পুরা নামটা মনে আসতেছে না, বাট সুরভি ইয়াসমিন সামথিং এরকম। তাই? ওদের তোমার তিনজন, এরা তিনজন তোমার ফেভারিট? তিনজনের নাম মনেও আসলো। আর হ্যাঁ, ফানি ভিডিওস এর মধ্যে আমার মনে হয় যে এসপি ক্রিয়েশন আছে, হিউমার ট্যাবলেট আছে, ওদের কন্টেন্ট আমার ভালোই লাগে দেখতে। এখনো তো মনে আসতেছে না, কিন্তু আমি অনেকের কন্টেন্ট দেখি, যেটা সত্যি কথা, অনেক এনজয় করি। তোমার টোটাল কয়টা ক্যারেক্টার তোমার কন্টেন্টে বলো তো? অনেকগুলা তো, তাই না? অনেক, প্রায় 20টার মতো ক্যারেক্টার তো। তুমি রিপিট করো ক্যারেক্টার গুলোকে? হ্যাঁ, মাঝে মধ্যে করি। তোমার পছন্দের 5জন কে কে? আমার পছন্দের হচ্ছে ফুপ্পি, তারপর আমার আম্মা জান। ফুপ্পির ক্যারেক্টারিস্টিকটা কি বল? তোমার ফুপ্পি কি করে? ক্রিটিসাইজ ফুপ্পি করে হচ্ছে, নাকি হ্যাঁ, ড্রামা করে? ক্রিটিসাইজ করবে, সে খুবই লাউড, খুবই সিন, যেখানেই যায় সিন ক্রিয়েট করে। হয়তো রেস্টুরেন্টে গেল, চিল্লাইতেছে, আমার খানা কই, অর্ডার দিছি কোন সময়, এই টাইপের ফুপ্পি। হ্যাঁ, কলি খালা হচ্ছে একদম মানে কিছু থাকে না, মানে আসলে সে গরিব না, বাট তার স্বভাবটা গরিব, এই টাইপের একটা ক্যারেক্টার। তো আমি ওই দিনই একটা কন্টেন্ট বানিয়েছি যে কলি খালা এসে বলতেছে, আফা আপনার ফুরান সাধুন নাই, আপনার ফুরান কাপড় দিয়ে আমার তোমার লেগে ভয়েসটা শুনে আমার হচ্ছে আমি তোমাকে দেখতেছি, কি মজা। আর আম্মা জান তো, আমার রিয়েল মা হচ্ছে খুবই স্টাইলিশ, খুব ফ্যাশনেবল, খুবই রিজার্ভ একটা মানুষ। হ্যাঁ, মিলে, কিছুটা মিলে আম্মুর সাথে। আম্মু খুব চুজি অ্যান্ড পিকি, সব জায়গায় যায় না, বসে না, সব ওয়াশরুম ইউজ করতে পারবে না, মানে আম্মু এই টাইপের। ইভেন গাড়িতে বসলো, মানে গাড়িতে একটু ডাস্ট থাকলে মানে আম্মুর খুবই সমস্যা। যাই হোক, কিন্তু আমার যে আম্মা জান ক্যারেক্টারটা, সে তো পুরাই অপোজিট। কারণ আমি সবসময় আমার এই মাকে দেখে বড় হয়েছি, তো আমার না ইমাজিনেশন থেকে এরকম ছিল যে হোয়াট ইফ আমার এরকম একটা মা থাকতো, যে এই টাইপের গ্রাম্য, একটু মফস্বলের, হ্যাঁ, কেমন হতো তাহলে। তো ওই জায়গা থেকেই কল্পনা করে আসলে এই শামস আর শামসের মাকে বানান। শামসুকে পাইছো কোথায়? আমার কোনো ভাই বোন নাই, বাট হঠাৎ ইচ্ছে হলো যে আমার একটা ভাই থাকলে কেমন হতো। সবই আসলে এই ইমাজিনেশন থেকে, আমার কল্পনা থেকে একদম। বলছেন তুমি অনেক ইন্টেলিজেন্ট। আল্লাহ, কি বলে। আচ্ছা শুনো, নাও দ্যাট তুমি আমার সামনে আসো, এটা করতেই হবে। আচ্ছা, হ্যাঁ, এটা না করলে আমার স্বপ্ন সত্যি হবে না। সেটা হচ্ছে, ক্যারেক্টারে তো আমরা চেহারা সবসময় দেখি, হ্যাঁ, বাট তুমি যে মানে এত রিমার্কেবলি ট্রানজিশন গুলো হয়, আমার মনে হয় আমাদের অডিয়েন্স এটা দেখতে চায়, হাউ ইউ ডু ইট। এখন আমি তোমাকে তোমার র্যান্ডম 4টা ক্যারেক্টার বলবো, তুমি ইনস্ট্যান্ট আমাকে 4জনের ভয়েস করে প্লে করে দেখাবা, উইদাউট ফিল্টার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, উইদাউট, তুমিই থাকবা, বাট তুমি ভিতরে পড়তে যাবা, বাইরে ক্যারেক্টার ঢুকে, ঠিক আছে? হ্যাঁ, ওয়ান্স এন্ড ফর অল যেন এটা অমর হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে। আম্মা জান। আচ্ছা, আম্মা জান, যেমন আমার ভিডিওতে আম্মা জান সবসময় শামসকে মানে বকার মধ্যেই রাখে, বের হতে দেয় না। হয়তো শামস বললো যে মা আমি একটু বাইরে যাব, তো আম্মা জান বলতেছে বিয়া দিলে আমার লগে যাইস, আমারে এখন চালাইস না, বিয়া দিলে করিস, যা মন চাই করিস জামাইরে লইয়া, এরকম। তুমি আর পুরো চেহারাটা সামনে চলে আসছে আমার, পুরো চশমা পড়লে না আরো ভালো। আচ্ছা, ফুপ্পি। ফুপ্পি যেমন ওদের বাসায় আসলেই চেক করে নতুন কি কিনছে। তো ফুপ্পি ঢুকে হয়তো বলবে, নতুন একটা ফার্নিচার দেখলে, আরে আমার ভাইয়ের টাকায় কিনছস না, আবার ফুটানি মারস, আমার ভাইটারে তো চুইসা খাইতাছস তোরা, হ্যাঁ, আর কত চুইসা খাবি আমার ভাইটারে বলত পাইয়া, এইরকম করে ডাইরেক্ট বলে দেয় ফুপ্পি, এইটাই। আচ্ছা, বড় লোক ভাবি, মাই ফেভারিট। বড়লোক ভাবি, ও মাই গড, ইটস সো হট হিয়ার, এসি নাই,
তাদের এসি নাই, এত বড় স্টুডিও অথচ একটা এসি নাই, এত গরম কেন? উফ, আমি ইউরোপে ছিলাম, ভালো ছিলাম, এখানে কেন আসছি? আসলে কি গরম লাগতেছে? হ্যাঁ, একটু Sorry. গরম লাগছে। বেয়াদব বলে দিল। আল্লাহ, এসি পাড়াও আমার মানিজ্য। আচ্ছা, কলি খালা। কলি খালা হচ্ছে খুবই মানে বড়লোক ভাবে যেভাবে বলে ফকিন্নি গুলা, তো কলি খালা হচ্ছে ওই ফকিন্নি টাইপেরই একটা ক্যারেক্টার। যেমন লাস্ট একটা কন্টেন্ট খুবই ভাইরাল হলো কলি খালার কোরবানি ঈদের সময়। আপা, আমরা গো বড়লোক ভাবিটা আছে না, হ্যাঁ কইলে আমার লেগে মাংস রাখে। আম্মা জান আবার বলতেছে, ফকিন্নি তোর কি মাংস কম হয়েছে এবার? এরকম। বিউটিফুল। আমি এখন আবার বাসায় গিয়ে আজকে রাত্রে তোমার গুলো সব দেখবো, বুঝছো, আমি সবগুলা দেখবো। আমি এখন তোমাকে আমাদের কিছু পপুলার কন্টেন্ট ক্রিয়েটরদের নাম বলবো, ওদের নাম শুনে তোমার কি মনে হয় ওদেরকে তুমি কি বলতে চাও। নাম্বার 1 হচ্ছে হিউমার ট্যাবলেট। হিউমার ট্যাবলেট তো দারুণ কন্টেন্ট বানায়, এন্ড ওর কন্টেন্টে আসলে অনেক হিউমার থাকে। তুমি ওকে দেখে এটাই বলবা? হ্যাঁ, আমি ওকে দেখলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো যে ওর কন্টেন্ট অনেক মজার। ওকে, রাবা খান। রাবা খানের আগের ফানি ভিডিওস গুলো দারুণ ছিল। সালমান মুক্তাদির। আম, সালমান মুক্তাদির তো আমি বলবো যে ও আগের ভিডিওগুলো যদি আবার নিয়ে আসতো না, উফ, দারুণ হতো। মানে সবাই মিস করে এই ভিডিওগুলো। নাদির অন দ্য গো। নাদির ওন্দাগো তো সে তো ওয়ান অফ দ্য বেস্ট ট্রাভেল ব্লগার্স ইন আওয়ার কান্ট্রি, সো ওনাকে নিয়ে কি বলবো, সে তো বেস্ট, ওয়ান অফ দ্য খুবই বেস্ট। ন্যাচারাল। হ্যাঁ, খুবই ভালো করছে। সালাউদ্দিন সুমন। হ্যাঁ, সুমন ভাইয়ের ব্লগ তো আমার বাসায় সবাই দেখে, আমার মা বাবা ইভেন আমার হাজবেন্ডও দেখে। অনেক ইনফরমেটিভ হয়, অনেক সুন্দর ব্লগ ওনার। আচ্ছা, একটা কোশ্চেন হলো, তোমার সাথে কথা বলতে গিয়ে মনে পড়লো, তোমার মনে হয় আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েশন যে হচ্ছে এই পুরা ইন্ডাস্ট্রিটাতে, হ্যাঁ, কোন কন্টেন্টটা এখন মানুষ এখনো বানাচ্ছে না, বা কি টাইপের কন্টেন্টের জায়গা খালি, যে ওই কন্টেন্ট গুলো নিয়ে কাজ করা উচিত? হিউমার নিয়ে হচ্ছে, কুকিং নিয়ে হচ্ছে, ট্রাভেল নিয়ে পাগলের মতো হচ্ছে। কি টাইপের কন্টেন্টের এখনো তোমার মনে হয় আরো বানানো উচিত? আরো বানানো কি টাইপের কন্টেন্ট আসা উচিত আরো ফর সোশ্যাল মেসেজ, এনি সর্ট অফ, কোন কন্টেন্টের জায়গা এখন? এগ্রিকালচার রিলেটেড এরকম। হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। আমি দেখেছি একজন দুজন কিন্তু করছে, কিন্তু খুব বেশি একটা মানে মনে হয় যে আন্ডার রেটেড। হ্যাঁ, ওদের কন্টেন্ট আমাদের দেশে ফাউন্ডেশন তো এগ্রিকালচার। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই সেক্টরটা নিয়ে কাজ করলে হয়তো অনেক ভালো কিছু হবে। খুব ইনফরমেটিভ কন্টেন্ট বানানো যেতে পারে। না, আমরা এগুলো কিন্তু জানি না অনেক হ্যাঁ, কিছু। কারণ অনেক ছেলের ভিডিও দেখো যে তারা যে ওদের কি সুন্দর ইংলিশ কথা বলে, কি সুন্দর করে এক্সপ্লেইন করে, আমার অনেক, হ্যাঁ, খুব সুন্দর। ঠিক আছে, এখন আমরা কিছু সিগনেচার কোয়েশ্চেন আছে আমাদের, টিপিক্যাল সিগনেচার কোয়েশ্চেন, ওগুলো অ্যান্সার দিবা। সবার আগে তুমি আমাকে বলো, 20 বছর বয়সী শামসকে তুমি এখন কি অ্যাডভাইস দিতে ফোন করে? আমি 20 বছর বয়সে শামসকে বলতাম, আমি খুব ওই ওই টাইমটাতে আমি এত চুপচাপ একটা, এক্স্যাক্টলি, সো ইউ হ্যাভ আ লট টু সে। হ্যাঁ, বোকা একটা, আর খুব মানে ভোদাই মার্কা একটা ক্যারেক্টার ছিলাম আমি তখন। আমি খালি বলবো যে তোমাকে যখন কেউ কেউ মানে কেউ কিছু বলছে, কিছু হার্ট করে কোনো কথা বলছে, প্লিজ মেক শিওর তাকে তুমি উচিত একটা জবাব দিচ্ছ। চুপ করে কেন হজম করতাম আমি, আই ডোন্ট নো, অনেক ধরনের মানে বুলি বলো, অনেক রকম টিটকারি, অনেক রকমের মানে ছোট করে কথা বলা, অনেক কিছু তখন শুনতাম। হ্যাঁ, শুনে আমি চুপ। মানে আছে না যে রিপ্লাই করবো, ঝগড়া করবো, আমি কখনো এটা করি নাই। যে এখন রাগ হয় যে সেমনি শোনাই দিতে পারতাম, এমনি তখন বলে দিতে এটাই পারতাম। বলতা না নিজের সেলফ? হ্যাঁ, যে প্লিজ প্লিজ মানে আরেকটু স্ট্রং হও, আরেকটু কনফিডেন্ট হও। আমার তো জিরো কনফিডেন্স লেভেল ছিল তখন। আমারও অনেকটা। আর ওকে এখনের লাইফের ব্যাপারে কি বলতা, যে তুমি জানো তুমি আরো আজ থেকে 10 বছর পর কোথায় থাকবা, কি বলতে এটার ব্যাপারে তুমি ওকে? আমি ওকে বলতাম যে দেখ, তোকে আমি কোথা থেকে কোথায় নিয়ে আসছি। বিউটিফুল। এটা মানে পুরাই আমি 20 বছর বয়সে যা ছিলাম, আমি এখন একেবারেই উল্টা। এখন আমাকে কেউ একটা কিছু বলতে আসবে উল্টা পাল্টা, ওই চান্সই আমি দেই না। মানে আমি অনেক লাউড, আমি ভোকাল। সো আমি বলবো আসলে প্রতিটা মেয়েরই এরকম হওয়া উচিত, অ্যাজ লং অ্যাজ শি ইজ লিগাল, রাইট প্যাথে আছে, তার ভোকাল হওয়া উচিত। আমি তো অন্যায় কিছু করছি না। যেমন আমার অনেক আশপাশের মানুষ আমাকে অনেক ডিস্টার্ব করছে, ভিডিও বানায় কেন, এই ভিডিও বানাচ্ছে, পড়ালেখা করে আবার ভিডিও করছে, ছি ছি ছি, এরকম করেছে। So, মানে ভাই, আমি তোমাদেরকে বলতে চাই, আই রিয়েলি ডোন্ট কেয়ার হোয়াট ইউ পিপল থিঙ্ক। হ্যাঁ, কারণ আমার ফ্যামিলি আমার সাথে আছে, আমার অ্যান্ড অলসো মানে এরকম মানুষ আমার ফ্যামিলিতে, এরকম অনেক পরিচিত কাজিন টাজিন টাইপের অনেকে আছে যারা নাকি দেখা গিয়েছে অনেক বড় হওয়ার পরেও মা বাবার বোঝা।
এরা ফ্যামিলিতে তো কন্ট্রিবিউট করতেই পারে না, উল্টা আরো বসে বসে দেখো ভিডিও বানাই, দেখো এই করছি মানে মানুষকে জাজ করছে, ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে, এগুলাই করতে পারে বেকার লোক যা করে আর কি। তো আমি তাদেরকে বলবো যে তোমরা এগুলা না করে ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেওয়া শিখো, নিজের পায়ে দাঁড়াও, কতদিন বাবা মার বোঝা হয়ে থাকবা। তো এটা আমি শিওর এরকম সবার ফ্যামিলিতে কিছু থাকে যারা নিজেরা তো কিছুই করতে পারে না, বাট অন্যকে খুব ছোট করার চেষ্টা করে। তুমি দেখবা যে যারা তোমাকে নিয়ে কথা বলে, হ্যাঁ, যে তুমি এটা করো, তুমি এটা করো, যারা তোমাকে নিয়ে ইস্যু বা ইভেন ধরো তুমি নিজেকে কি মনে করো, কি জানি একটা হয়ে গেছে, তুমি খেয়াল করে দেখবে যারা যারা বলে ওরা সবাই প্রফেশনালি কোথাও না কোথাও তোমার থেকে নিচে। একটা কথা, যারা কিছু না তারাই অন্যকে খুব ছোট করে কথা কোথাও না কোথাও ওদের অ্যাচিভমেন্ট তোমার থেকে ওয়ে বিলো, তোমার থেকে মোর সাকসেসফুল কাউকে দেখো তোমাকে নিয়ে মাথায় ঘামাচ্ছে। যারা সত্যিকার সাকসেসফুল অ্যাচিভার্স ওনারা অন্যকে খুব বড় রেখে কথা বলে, এটা আমি দেখেছি। আর আরেকটা কথা, এটা আমি বলবো কিনা আমি জানি না, মানে অ্যাজ অ্যান অনলি ডটার অফ মাই প্যারেন্টস, আমি কিন্তু আমার পুরা ফ্যামিলির রেসপন্সিবিলিটি, আমি যেহেতু আমি একমাত্র মেয়ে, আমার মা বাবার বয়স হয়ে গেছে, আমি আমার মা বাবার সব দেখাশোনা করি কিন্তু আলহামদুলিল্লাহ। আর এটা যে আমি করতে পারছি, এটাও আমার মনে হয় আমার লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যে আমি এটা পারছি করতে। অ্যান্ড অলসো আমার হাজবেন্ডের সাপোর্ট তো আমার সাথে আছে, মেন্টাল সাপোর্টটা আছে, বাট অ্যাটলিস্ট আমার তো এমন না যে হাজবেন্ডের থেকে টাকা নিয়ে যে যা অনেকে করে না, যা নিজের মা বাবাকে, এটা না, আমি নিজে আর্ন করি, আমার মা বাবাকে আমি দেখছি, আমি আমার মাকে একটা গিফট কিনে দিতে পারি, বাবার যখন যেটা দরকার হয় আমি কিনে দিতে পারি, গিফট করতে পারি। তো আরেকটা মেয়ে যে নাকি এখনো বাবা মার বোঝা, হাজবেন্ডের উপর ডিপেন্ড হয়ে চলতেছে, সে যখন এসে আবার এরকম একটা মানুষকে জাজ করে, তখন এটা মানে আমার এখন হাসি আসে আসলে, যে ভাই লুক অ্যাট ইয়োরসেলফ, তুমি কোথায় আছো, নিজেকে ডেভেলপ করো, নিজের জায়গাটা সুন্দর করো, অন্যকে নিয়ে কথা না বলো। হ্যাঁ, কারণ সত্যি সত্যি আমি তুমি যেটা এখন তো প্রাউডলি বললা তুমি তোমার মা বাবার জন্য করো, অনেক সময় একটা মা বাবার আমাদের দেশের কনটেক্সটে 3 ছেলে থাকার পরেও এই প্রিভিলেজ হয় না, যেটা তুমি একা দিলা। আমি জাস্ট শুইনই না মানুষ কি বলে। আমি মনে করি এগুলো আরো বেশি বলা উচিত, যে আমি একটা মানে মেয়ে, একমাত্র মেয়ে হয়ে আমার মার হসপিটালে যেতে হবে, আমার বাবার মেডিসিন, আমার ডক্টর দেখানো, বাসায় কখন কি হচ্ছে না হচ্ছে, বিপদ আপদ সব আমি একা ম্যানেজ করছি, দেখে রাখছি। তো এইটা আমি খুব মানে প্রাউড ফিল করি, করবো না কেন, এটা মানে সবারই এরকম হওয়া উচিত আসলে আমি বলবো। মাশাআল্লাহ, আন্টি আঙ্কেল অনেক লাকি যে তোমার। আমিও লাকি, কারণ আমার মা এক সময় অনেক করেছে, কিন্তু এখন যেহেতু ওনারা এখন বয়স হয়ে যাচ্ছে, কে দেখবে, আমি ছাড়া, আমি তো আছি। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার লাইফের বেস্ট অ্যাডভাইস কি ছিল কারো থেকে পাওয়া? আমার লাইফের বেস্ট অ্যাডভাইস বলবো নাকি বুদ্ধিটা, যেটা নাকি আমার হাজবেন্ড বলছিল যে ফেসবুকে ভিডিওটা দিয়ে দাও, মজা হবে, এরকম, ওইটাই ছিল বেস্ট। ওয়ার্স্ট অ্যাডভাইস? ওয়ার্স্ট অ্যাডভাইস ছিল, এটা এখন বলবো, আমি আমার আব্বুর কথায় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স নিয়েছিলাম, যখন নাকি ঢাকা ইউনিভার্সিটির এমবিএ তে আমি চান্স পাই, তখন মেজর আব্বু বললো যে যেহেতু ব্যাংকে জব করবা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সটা নাও, একটা সুযোগ ছিল সাবজেক্ট চুজ করার। তো এই সাবজেক্টটা নিয়ে আমি অনেক প্যারা খাইছি। আচ্ছা, আঙ্কেল কে বইলো সরি? হ্যাঁ, আব্বুকে বলি, তো এটা কোনো কাজেই লাগলো না। তোমার এই পুরা মানে ওভারঅল ওয়ার্ল্ডে সবচেয়ে পছন্দের কমেডিয়ান কে? কমেডিয়ান ম্যাক্স আমিনি। ম্যাক্স আমিনি, রাইট, আই লাভ হিম। খুবই র্যান্ডম, খুবই ন্যাচারাল, খুবই। আচ্ছা, তুমি জাকির খানকে চিনো? জাকির খান হয়তো অনেক, জাকির খান কি পাকিস্তানি? ইন্ডিয়ান মুসলমান একজন। আচ্ছা, ওনারটা দেখো। আচ্ছা, আমি কেন বলছি না, হয়তো ফেস চিনি, দেখলে চিনবো, হয়তো অনেক সময় নামটা মনে থাকে। একটু ফিলোসফিক্যাল বাট হাসির কথা বলে, বাট ভেরি ডিপ, অনেকটা তুমি টাইপ। আবার ওই যে আনোয়ার আছে, ওর কন্টেন্ট দেখি খুবই মজার হয়। কোনটা? আনোয়ার। আনোয়ার না, দেখলে ও বলে আনোয়ার, বাট আমাদের বাংলাদেশি ভাবে বললে আনোয়ার ওর নাম। হ্যাঁ, ও নিজের নামই বলে আনোয়ার এভাবে। নাইস। আচ্ছা, সামনে কি কি টাইপের কোনো ইন্টারেস্টিং কন্টেন্টের কি টাইপের আসতে পারে? আসবে আমার যখনই ওই যে কন্টেন্টে একঘেয়েমি চলে আসে, নতুন ক্যারেক্টার আমি ঢুকাই ফেলি। আমার এখন তো বউ শাশুড়ি সিরিজ চলতেছে, এগুলা কিন্তু অনেক নতুন ক্যারেক্টার আমাদের আগে একটু আইডিয়া দিলাম না কি হতে পারে? একটা আমি কিছু ছোট বাচ্চার ক্যারেক্টার নিয়ে আসতেছি, এটুকুই বলবো। ইরিটেটিং বাচ্চা দিবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতগুলো পাকনা ইরিটেটিং বাচ্চা, এরকম পাকনা একটা নিয়ে আসবো, যে বয়স আমরা যে বেশি ম্যাচিওর করে না, লুকায় মনে চিমটি টিমটি দিয়ে ওরকম একটা পাকনা বাচ্চা দিও। হ্যাঁ, ওগুলো আমার দেখতে ইচ্ছে করছে আমার অনেক। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শামস, ইট ওয়াজ সাচ আ গ্রেট কনভারসেশন। ইউজুয়ালি আমার সবই খুব
মানে কোয়েশ্চেন আনসার টাইপ হয়, ইন্টারভিউ আজকে মনে হচ্ছে আমি বসে গল্প করছি। আচ্ছা, আমারও এরকমই মনে হলো। তুমি যদি আমাকে না বলতো তোমার তাড়াতাড়ি যেতে হবে, তাহলে 10টা পর্যন্ত আরে বাট ইনশাল্লাহ তুমি আবার আসবা, আরো ইনশাল্লাহ। কিছু ক্যারেক্টার রেডি করার পর আচ্ছা, তুমি হ্যাঁ। আবার আসবা। আমি আবারও বললাম যে কেউ যদি দেখে কোনো হোস্ট দেরিতে আসছে, হুম, হুম, হুম। সেটা আমিই হব, আচ্ছা ঠিক আছে? তো একটু পোলাইটলি বানাবা। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ।